শীতের দিনে সকালবেলা অন্বেষা দেবী তার বড় বৌমা কবিতাকে নিয়ে টিভি দেখতে বসে। অন্যদিকে ছোট বৌমা ঠান্ডার মধ্যে ঠান্ডা জলে থালা বাসন মাজতে শুরু করে। আর এমন সময় অন্বেষা দেবী তার ছোট বৌমাকে ডাক দেয়। ছোট বৌমা, ও ছোট বৌমা, এখনো তোমার থালা বাসন মাজা হলো না? আরে বাবা, আমরা কখন থেকে এখানে বসে আছি, তুমি আমাদের জন্য একটু চা বানিয়ে নিয়ে এসে দাও। আর বড় বৌমা, তুমি কি খাবে বলো, ছোট বৌমাকে বলে দাও, তাহলে ছোট বৌমা তোমার জন্য সেটাই রান্না করে দেবে। হ্যাঁ মা, আমি ওকে বলে দিচ্ছি, আমিও চা খাবো। আর এখন একটু সকালবেলা গরম গরম নুডলস হলে তো ভালোই হয়। চায়ের সাথে গরম গরম নুডলস, তার উপরেই শীতকালে আমার এই ধরনের খাবার খেতে খুব ভালো লাগে। আর ছোট, তুই আমার জন্য একটু আলুর সিঙ্গারাও বানাবি, কেমন? ঠিক আছে দিদি, তুমি চিন্তা করো না, আমার থালা বাসন মাজা হয়ে যাক, তারপর আমি তোমাদের খাবারগুলো বানিয়ে নিয়ে এসে দিচ্ছি। আর বড় বৌমা, তুমি কিন্তু আবার আমার জন্য নুডলস কিংবা সিঙ্গারা রান্না করবে না, আমার ওসব খেতে ভালো লাগে না। তুমি আমার জন্য আলুর পরোটা বানাবে, আমি এই শীতকালে সকালবেলা গরম গরম আলু পরোটা খাবো। এভাবে অন্বেষা দেবী এবং তার বড় বৌমা বাড়ির ছোট বৌমাকে অর্ডার করে। আসলে সেই বাড়ির ছোট বৌমা পূজা বাড়ির কাজের লোকের মতো করেই থাকে, সারাদিন সে এসব কাজেই ব্যস্ত থাকে। অন্যদিকে বাড়ির বড় বৌমা কবিতা, সে কখনো কোনো কাজকর্ম করতো না। তাকে তার শাশুড়ি মা অন্বেষা দেবী খুবই ভালোবাসে, কারণ অন্বেষা দেবীর বড় ছেলে কমলেশ অনেক বড় একটা বিজনেসম্যান ছিল, যার ফলে কমলেশ মাস গেলে লক্ষ টাকার উপর ইনকাম করে। আর সেই জন্যই অন্বেষা দেবী তার বড় ছেলে এবং বড় বৌমাকে বেশি ভালোবাসে। অন্যদিকে তার ছোট ছেলের একটা ফ্যাক্টরি আছে, কিন্তু ছোট ভাই তার বড় দাদার মতো খুব বেশি টাকা ইনকাম করতে পারতো না। আর সেই জন্যই অন্বেষা দেবী তার ছোট ছেলে এবং ছোট বৌমাকে গুরুত্ব দেয় না। আর এভাবে সেদিন শাশুড়ি মা এবং বড় জায়ের কথা শুনি পূজা সবাইকে খাবার রান্না করে খাওয়ায়। আর এভাবেই দেখতে দেখতে দুপুর হয়ে আসে। দুপুরবেলা অন্বেষা দেবী বলে, ছোট বৌমা, তুমি এখনো রান্না বান্না করতেই ব্যস্ত? আরে বাকি কাজগুলো কে করবে? এখনো পর্যন্ত বাড়িটা মোছা হয়নি, তুমি তাড়াতাড়ি রান্না বান্নার কাজ শেষ করে বাড়িটা মুছে ফেলো, কারণ বাড়িটা একেবারে নোংরা হয়ে আছে। কমলেশ দেখলেই কিন্তু রেগে যাবে, ও একেবারে নোংরা ময়লা দুর্গন্ধ পছন্দ করে না। শাশুড়ি মায়ের কথা শুনে তখনই বড় বৌমা কবিতা বলে, মা, আপনি কি জানেন বাড়িটা নোংরা হয়ে আছে বলে আমি একটু মোছা ধোয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার কোমরে এত ব্যথা, তাই আমি কিছুতেই কাজটা করতে পারলাম না। আর এই শীতকালে আমার একটু কোমরে বেশিই ব্যথা হয়, আপনি তো বুঝতেই পারছেন। সত্যিই বড় বৌমা, তুমি খুব ভালো, সব দিকে তোমার খেয়াল আছে, কিন্তু এই ছোট বৌমাটাকে যতক্ষণ না কোনো কাজ বলি ততক্ষণ কোনো কাজ করবে না। এই যে ছোট বৌমা, আমার বড় বৌমাকে কিন্তু তুমি কোনো কাজ করতে দেবে না। তুমি ভালো করে বাড়িটা মুছে ফেলো, কোথায় কোথায় নোংরা আছে ভালো করে দেখো, সব জায়গা একেবারে ভালো মতো পরিষ্কার হওয়া চাই। মা, বলছি আপনি আর ছোটকে অত চাপ দেবেন না, আমি জানি ছোট সব কাজ ঠিক করেই করে ফেলবে। কি ছোট, তাই তো? বাড়িটা ভালো মতো পরিষ্কার করতে পারবি তো? আর শোন, আমি আমার ঘরে যাচ্ছি, রান্না হয়ে গেলে তুই কিন্তু আমার খাবারটা ঘরে দিয়ে আসবি, কারণ এই ঠান্ডার মধ্যে আমি আর বাইরে বেরোতে পারবো না। ঠিক আছে বৌমা, তোমাকে চিন্তা করতে হবে না। এই ছোট বৌমা, রান্না হয়ে গেলে কিন্তু দুপুরের খাবারটা বড় বৌমার ঘরে অবশ্যই দিয়ে আসবে, তোমাকে যেন বলতে না হয়, কারণ এই ঠান্ডার মধ্যে বেশি বাইরে থাকলে বড় বৌমা অসুস্থ হয়ে যেতে পারে। এভাবে শাশুড়ি মায়ের কথা শুনে ছোট বৌমা পূজার চোখে জল চলে আসে। আর কিছুক্ষণের মধ্যেই অন্বেষা দেবী এবং কবিতা নিজের মতো ঘরে চলে যায়। আসলে শীতকাল পড়ার সঙ্গে সঙ্গেই কবিতা বাড়ির সমস্ত রকমের কাজকর্ম করা বন্ধ করে দেয়। আর অন্যদিকে শাশুড়ি মা তাকে তো কখনো কোনো কাজ করতেই দেয় না, কারণ কবিতা এবং তার স্বামীর কাছে অনেক টাকা। আর সেই জন্য অন্বেষা দেবী সবসময় তাদের হয়েই কথা বলে, যার ফলে বাড়ির ছোট বৌমাকে সমস্ত কাজকর্ম করতে হয়। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো কবিতা এবং পূজা দুজনের নিজের বোন ছিল, আর তাদের দুজনের একই শ্বশুর বাড়িতে বিয়ে হয়। কিন্তু যেহেতু কবিতার স্বামী বেশি টাকা ইনকাম করে আর পূজার স্বামীর আর্থিক সচ্ছলতা বেশি নেই, তাই অন্বেষা দেবী তাদের দুই বোনের মধ্যে ভেদাভেদ তৈরি করে দেয়। তাই এখন কবিতা নিজের বোনের সঙ্গেও একেবারে পরের মতো আচরণ করে, আর যা দেখে সবসময় পূজার চোখে জল চলে আসে। এমনকি বিয়ের আগেও কবিতা পূজার সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করত। বিয়ের আগের ঘটনা। এই পূজা, এই ড্রেসটা তো খুব সুন্দর, এই নে তুই এই ড্রেসটা নিয়ে নে, আর এই শাড়িটা তুই বিয়েতে পরবি, তোকে খুব সুন্দর দেখাবে, কেমন? দিদি, আমি এরকম একটা শাড়ি পরবো বিয়েতে, কিন্তু এর থেকেও তো অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে আর লেহেঙ্গাও আছে, আমি বরং অন্য কিছু পছন্দ করি। ও আচ্ছা, বুঝতে পেরেছি, আমি বড় দিদি হয়ে তোকে কিছু পছন্দ করে দিচ্ছি, সেটা তোর পোষাচ্ছে না, তাই তো? কিন্তু শোন, এই শাড়িটা পরলেই তোকে খুব সুন্দর দেখাবে, আর এখানে বাকি অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো পরলে তোকে একদমই ভালো লাগবে না। তুই একবার এই শাড়িটা নিয়ে নিজের ঘরে গিয়ে পরে দেখ, দেখবি তোকে খুব সুন্দর লাগবে। ঠিক আছে, তুই যা, আমি এবার আমার জিনিসগুলো পছন্দ করে নিই।
এভাবেই কবিতা চালাকি করে পূজাকে মানে তার ছোট বোনকে ঘরে পাঠিয়ে দেয়। আর এবার কবিতা নিজেই সুন্দর সুন্দর দামি দামি শাড়ি এবং লেহেঙ্গা পছন্দ করতে শুরু করে। আসলে কবিতার বাবা মা তাদের নিজেদের বাড়িতেই শাড়িওয়ালা এবং লেহেঙ্গাওয়ালাকে ডাকে, যাতে দুই মেয়ে বাড়িতে বসেই তাদের বিয়ের কেনাকাটা করতে পারে। আর কবিতা যেহেতু বরাবরই প্রচন্ড পরিমাণে চালাক চতুর, তাই সে তার বোনকে একটা কম দামি পুরানো ডিজাইনের শাড়ি পছন্দ করে দেয় আর নিজে অনেক দামি দামি নতুন নতুন শাড়ি এবং লেহেঙ্গা নেয়। আর কিছুক্ষণের মধ্যেই শাড়িওয়ালা, লেহেঙ্গাওয়ালা, চুড়িওয়ালা নিজেদের মতো বাড়িতে ফিরে যায়। দিদি, তুমি তো আমাকে একটা এরকম পুরানো শাড়ি পছন্দ করে দিলে, কিন্তু এটা পরে আমাকে একদমই ভালো দেখাচ্ছে না। আমি তোমার ঘরে গিয়ে পরে দেখলাম, দেখো আমাকে একদমই মানাচ্ছে না। আর তুমি তো এখানে এত সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা পছন্দ করলে, আমাকেও তো একটা এরকম লেহেঙ্গা পছন্দ করে দিতে পারতে তুমি। আরে আর তো ভালো লেহেঙ্গা ছিল না, তোকে এত সুন্দর একটা শাড়ি পছন্দ করে দিলাম, তাতেও তোর পোষাচ্ছে না বল? আচ্ছা বুঝেছি, আসলে আমার পছন্দ আর তোর পছন্দ কখনো এক হতে পারে না। তোর পছন্দ কিন্তু ভীষণ বাজে। ঠিক আছে, তোর যদি এই শাড়িটা পছন্দ না হয় তাহলে তুই ফেরত দিয়ে অন্য শাড়ি নিয়ে নিবি। আর কি বলবো বল? দিদির মুখে এমন কথা শুনে পূজা আর কিছু বলতে পারে না, সে একেবারে চুপ করে যায়। আর তাকে বাধ্য হয়ে সেই পুরানো ডিজাইনের শাড়ি পরে বিয়ের জন্য রেডি হতে হয়। এভাবেই দেখতে দেখতে দুই বোনের একই শ্বশুর বাড়িতে বিয়ে হয়। আর বিয়ের পর কবিতা যখন শ্বশুর বাড়িতে গিয়ে বড়লোক স্বামী পায়, তখন সে সবসময় সেটা সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে। আর সে আগে ভাগেই তার শাশুড়ি মাকে টাকা পয়সার লোভ দেখিয়ে পুরোপুরি ভাবে হাতে করে নেয়, যার ফলে কবিতার শাশুড়ি মা তার কথাই উঠে বসে। এভাবেই দেখতে দেখতে শীতকাল পড়ে যায়। আর একদিন শীতের রাতে, বৌমা তুমি ওই রামু কাকার দোকানটা চেনো তো? মোড়ের মাথায় রামু কাকার দোকান, ওখান থেকে আমার জন্য আর বড় বৌমার জন্য সিঙ্গারা কিনে নিয়ে এসো। কিন্তু এখন রাত্রিবেলা বাইরে তো অনেক ঠান্ডা, কারণ বাড়ির মধ্যে এত ঠান্ডা, তাহলে ভাবুন তো বাইরে কেমন ঠান্ডা হবে। আমি তো ঠিকভাবে দাঁড়াতেও পারছি না। উফ, যেই কাজটা তোমাকে বলেছি সেটা তাড়াতাড়ি করো, এত ঠান্ডা ঠান্ডা করার কি আছে? শীতকালে ঠান্ডা লাগবে না তো কি হবে? শাশুড়ি মায়ের কথা শুনে বাধ্য হয়ে পূজা ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে কাঁপতে সিঙ্গারা নিতে চলে যায়। আর তাকে বেশ কিছুটা হেঁটে রামু কাকার দোকানে যেতে হয়। আর সেই দোকানে যেতে না যেতেই পূজার সঙ্গে তার স্বামী প্রবীণের দেখা হয়। কি ব্যাপার পূজা, তুমি এখানে? আর এরকম ঠান্ডায় তুমি কিছু না পরেই বাইরে চলে এসেছো কেন? তুমি দেখতে পাচ্ছ না বাইরে কত ঠান্ডা? আসলে কি আর করব, আমাকে তো বাড়ির সব কাজকর্ম ফেলে রেখেই আসতে হলো। মা আর দিদি সিঙ্গারা খাওয়ার জন্য বসে আছে, ওরা তো নিজেরাই হিটারের সামনে বসে আরাম করছে। আর তাই ঠান্ডা কাকে বলে ওরা বুঝতে পারছে না। কিন্তু বাইরে দেখো কত ঠান্ডা। মা তো আমাকে কখনোই সমান চোখে দেখে না, কারণ তুমি এক সামান্য ছোট ফ্যাক্টরির মালিক, তাই হয়তো মা আমাদেরকে দেখতে চায় না। আর দাদা একটা বড় বিজনেসম্যান, সেই জন্যই তো দাদাকে আর আমার দিদিকে তোমার মা কত ভালোবাসে। ঠিক আছে চলো তুমি আমার সঙ্গে, আজ আমি শেষ দেখেই ছাড়বো। এতদিন ধরে আমি সবকিছু চুপচাপ সহ্য করে নিচ্ছি, আর আমি যখনই তোমাকে দেখেছি তখনই তুমি বাড়ির সমস্ত কাজ করো। আর মা তো বড় বৌমাকে নিয়েই ব্যস্ত থাকে, একবার ছোট বৌমার কথা ভাবেই না। মনে করো ছোট বৌমা বাড়ির কাজের লোক, তাই তো? ঠিক আছে চলো আমার সঙ্গে বাড়িতে। না না প্লিজ, দয়া করে তুমি কিছু বলো না। তুমি যদি কিছু বলো তাহলে আমার দিদি আর মা কিন্তু খুব রেগে যাবে। আমি চাই না আমাদের জন্য কেউ রেগে যাক আর কারোর খারাপ লাগুক। তুমি প্লিজ আজকে ওদেরকে ছেড়ে দাও, আমি ঠিক সবকিছু সহ্য করে নেব। তাছাড়া মা আর দিদি তো অর্ডার করেছে, আমি ওদের জন্য এটুকু তো করতেই পারি। এই তো সামান্য ব্যাপার। এখনই রামু কাকার দোকান থেকে সিঙ্গারা নিয়ে বাড়ি চলে যাব। এভাবেই পূজা সেদিন প্রবীণকে বোঝানোর চেষ্টা করে, যাতে বাড়িতে কোনো রকম ঝগড়া ঝামেলার অশান্তি না হয়। কিছুক্ষণের মধ্যেই পূজা ঠান্ডার মধ্যে ঠকঠক করে কাঁপতে কাঁপতে সিঙ্গারা নিয়ে বাড়িতে ফেরে। আর সেদিন রাত্রিবেলা বাড়িতে ফিরে পূজা বাড়ির সমস্ত কাজকর্ম করার পর নিজের রুমে বিশ্রাম নিতে যাবে। এমন সময়, ছোট বৌমা তুমি কি আজকেও দেখতে পেলে না বাড়িটা কতটা অপরিষ্কার হয়ে আছে? আরে বাবা, তোমাকে কতবার বলেছি বাড়িঘর সব সময় পরিষ্কার রাখবে। একটু পরেই কিন্তু আমার ছেলে অফিস থেকে বাড়িতে ফিরবে, তাই তাড়াতাড়ি তুমি বাড়িটা পরিষ্কার করো। কিন্তু মা, এখন তো রাত্রিবেলা, আর এই রাত্রিবেলা ট্যাঙ্কের জল প্রচন্ড ঠান্ডা। আমি এখন ঘর কিভাবে মুছবো? কালকে সকালবেলা আমি ঘর মুছে দেব, কারণ এখন যদি আমি জলে হাত দিই তাহলে ঠান্ডায় আমি একেবারে মারা যাব। এমনিতেই আজকে আমার প্রচন্ড ঠান্ডা লাগছে। ও আচ্ছা, তুমি এতটা অলস আমি তো জানতাম না। আমার বড় বৌমাকে দেখো তো, তোমার তো নিজেরই দিদি, তবু ওর কাজের প্রতি কত ঝোঁক। কিন্তু আমি ওকে কোনো কাজ করতে দিই না ঠিকই, কারণ আমি যদি ওকে কোনো কাজ করতে বলি তাহলে আমার বড় ছেলে আবার আমার উপর রেগে যাবে। আর এখন যদি আমি তোমার দিদিকে বাড়িটা পরিষ্কার করতে বলি তাহলে ও ঠান্ডার মধ্যেই বাড়িঘর সব পরিষ্কার করে দেবে। তুমি তো দেখছি কোনো কাজেরই নও, সব সময় শুধু বাহানা। ঠান্ডা আর ঠান্ডা করে একেবারে শেষ হয়ে গেলে তুমি। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে পূজার
কবিতার খুবই খারাপ লাগে। তাই পূজা আবার সেই রাত্রিবেলাতেই ঠান্ডা জলে ঘরবাড়ি মুছতে শুরু করে। আর পূজাকে এভাবে ঠান্ডার মধ্যে কষ্ট করতে দেখে প্রবীণের প্রচন্ড পরিমাণে খারাপ লাগে, কিন্তু তবুও তাকে পূজার কথা শুনে বাড়িতে শান্তি বজায় রাখতে হয়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর একদিন সকালবেলা অন্বেষা দেবী তার দুই বৌমাকে নিয়ে শপিং করতে যায়। মা দেখুন, এই জ্যাকেটটা খুব সুন্দর হয়েছে তাই না? আমি নিয়ে নিই। ভাবছি আমি আর কমলে সেই শীতে ঘুরতে যাব, তাই জন্য নতুন নতুন সোয়েটার জ্যাকেট অনেক কিছুরই দরকার। এভাবেই কবিতা একের পর এক সোয়েটার, চাদর, জ্যাকেট ইত্যাদি পছন্দ করে। আর অন্বেষা দেবী যা দেখে মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর এমন সময় পূজাও সেই শপিং মল থেকে এক সুন্দর সোয়েটার পছন্দ করে। মা দেখুন, এই সাদা রঙের সোয়েটারটা খুব সুন্দর তাই না? আমি কি এটা নেব? কি এই সাদা সোয়েটার নেবে তুমি? এই সাদা সোয়েটার পরে কিন্তু বাড়ির সমস্ত কাজকর্ম করতে হবে তোমাকে, তাই এই সোয়েটারটা তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে। আর তাছাড়া তুমি কোথায় দাঁড়িয়ে আছো জানো? এটা বড় শপিং মল, এখানে সব জামা কাপড়ের দাম বেশি। তোমার কি এখন এখান থেকে দামি সোয়েটার কেনার মতো টাকা আছে? তুমি বরং বাড়ি ফেরার সময় ফুটপাতের দোকান থেকে একটা সোয়েটার নিয়ে নেবে, এখান থেকে কিছু কেনার দরকার নেই। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে পূজার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। আর এভাবেই কবিতা এবং তার শাশুড়ি মা সেই শপিং মল থেকে অনেক দামি দামি জিনিস শপিং করে। আর সেই শপিং করা সমস্ত ব্যাগপত্র তারা পূজার হাতে ধরিয়ে দেয়। ছোট বৌমা, এখানে কিন্তু অনেকগুলোই শপিং এর ব্যাগ আছে, তুমি এগুলো বাড়িতে নিয়ে চলে যাও। আর বাড়ি গিয়ে তাড়াতাড়ি করে রান্না বান্না গুলো করে রাখো। হ্যাঁ পূজা, কারণ এখন আমি আর মা দুজনে পার্লারে যাব। অনেকদিন হয়ে গেল পার্লারে গিয়ে স্কিন কেয়ার করা হয় না, তাই এখন আমি মাকে নিয়ে একটা বড় পার্লারে যাব। হ্যাঁ বৌমা চলো, আমিও আজকে তোমার সঙ্গে পার্লারে গিয়ে একটু মুখে ওই কি যেন লাগাই না, ফেস প্যাক না ফেস মাস্ক, ওসব লাগিয়ে নেব। এই বলে অন্বেষা দেবী তার বড় বৌমাকে নিয়ে পার্লারে চলে যায়। আর সেই শপিং এর সমস্ত ব্যাগপত্র নিয়ে পূজাকে বাড়ি ফিরতে হয়, যার ফলে পূজার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। কিন্তু পূজার কিছু করার থাকে না, কারণ সে চাইলেও তার শাশুড়ি মা এবং নিজের দিদিকে কিছু বলতে পারে না। তবে প্রবীণ কিছুতেই এই সমস্ত কিছু সহ্য করতে পারে না, তাই প্রবীণ একদিন পূজাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। আর সে আলাদা ঘর নিয়ে পূজার সঙ্গে থাকতে শুরু করে, যার ফলে পূজা এখন শান্তিতে দিন কাটাতে পারি। তাকে এখন শাশুড়ি মায়ের অত্যাচার কিংবা তার বড় দিদির অত্যাচার সহ্য করতে হয় না। অন্যদিকে কবিতা এবং তার শাশুড়ি মা এখন নিজেদের ভুল বুঝতে পারে, কিন্তু এখন চাইলেও তারা পূজা এবং প্রবীণকে নিজেদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারে না। মনিকা সবেমাত্র তার পছন্দের মানুষ শঙ্করকে বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে। শঙ্করের পরিবারে ছিল তার বাবা মা এবং দাদা বৌদি। মনিকা আসার পর তাদের পরিবারটা পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়ে যায়। নতুন বউ শ্বশুর বাড়িতে ঢুকতেই মনিকার শাশুড়ি মা এবং বড় যা তার কাছে এসে বলে, ছোট বৌমা, তোমাকে আমি কিছু কথা বলতে চাই। আসলে আমরা সবাই জানি তুমি ভীষণ মডার্ন, কিন্তু মডার্ন হলেও আমাদের পরিবারের কিন্তু কিছু নিয়ম আছে, আর যেগুলো তোমাকে মেনে চলতে হবে। আসলে আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী নতুন বৌমাকে অন্ততপক্ষে 1 মাস মাথায় ঘোমটা দিয়ে থাকতে হয়, তাই তোমাকেও কিন্তু 1 মাস মাথায় ঘোমটা দিয়ে থাকতে হবে। ঠিক আছে মা, আমার কোনো অসুবিধা নেই, আমি 1 মাস মাথায় ঘোমটা দিয়ে থাকবো। আর আমি বলছিলাম কি, দিদি আজকে তো আমার প্রথম রান্নার অনুষ্ঠান, তুমি কি আমাকে তাহলে রান্নাঘরটা একবার দেখিয়ে দেবে? রান্নাঘরের কোথায় কি আছে আমাকে একটু বলে দিলে খুবই সুবিধা হবে। তুমি চিন্তা করো না ছোট বৌমা, তোমার বড় যা কিন্তু খুবই ভালো মনের মানুষ, তোমাকে একদম ছোট বোনের মতো আগলে রাখবে। তোমার যা কিছু সমস্যা হবে তুমি তোমার বড় যাকেই বলবে। বড় বৌমা যাও, ছোট বৌমাকে রান্নাঘরে নিয়ে যাও। এই শুনে অহনা তার নতুন ছোট যা মনিকাকে রান্নাঘরে নিয়ে যায়, আর রান্নাঘরের কোথায় কি আছে সবকিছু বুঝিয়ে দিতে থাকে। এমন সময় গায়ত্রী দেবী বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস নিয়ে সেখানে আসে। বড় বৌমা এই নাও, আমি বাজার থেকে কাজু, কিশমিশ, পাস্তা আরো বেশ কয়েক রকমের ড্রাই ফ্রুটস এনেছি। তুমি ড্রাই ফ্রুটস গুলো কৌটোতে আলাদা আলাদা করে ভরে রাখো। আর ছোট বৌমাকেও ক্ষীর কিংবা পায়েস বানানোর জন্য ড্রাই ফ্রুটস দিয়ে দিও। হ্যাঁ মা, দিন, আমি ঠিকঠাক ভাবে রেখে দিচ্ছি। ছোট, তুই পায়েস বানাবি বললি তো, তুই ততক্ষণে দুধ ফুটিয়ে নে, আমি ড্রাই ফ্রুটস গুলো কৌটোতে রেখে দিচ্ছি। আর ছোট, তোর মাথার ঘোমটাটা একটু বেশি করে দে, এমন ভাবে মাথায় ঘোমটা দিবি যাতে তোর কেউ মুখ দেখতে না পায়, কেমন? অহনার কথা শুনে মনিকার একটু অদ্ভুত বলে মনে হয়, কিন্তু তবুও মনিকা তার মাথার ঘোমটা একটু বেশি নামিয়ে নেয়। আর এই দেখে অহনা মনে মনে ভাবে, এই তো মনিকা মাথায় বড় করে ঘোমটা দিয়েছে, এবার আমি ইচ্ছা মতো চুরি করতে পারবো। মনিকার মাথায় তো ঘোমটা দেওয়া আছে, ও কিছু দেখতেও পাবে না। আমি অর্ধেক করে ড্রাই ফ্রুটস গুলো কৌটোতে রাখবো, আর বাকি অর্ধেক ড্রাই ফ্রুটস আমার ঘরে নিয়ে চলে যাব, আর মনিকা এখানে দাঁড়িয়ে থাকলেও কিছু দেখতেও পাবে না।
এই ভেবে অহনা অর্ধেক প্যাকেট ড্রাই ফ্রুটস কৌটোতে রাখে আর বাকি অর্ধেকগুলো সাইড করে রেখে দেয়। আর তখনই হঠাৎ করে দুধ উতলে ওঠে আর মনিকা অল্প করে তার মাথার ঘোমটাটা তোলে যাতে সে ঠিকঠাক ভাবে সবকিছু দেখতে পায়। আর তখনই মনিকা তার বড় জাকে ড্রাই ফ্রুটস চুরি করতে দেখে নেয়। মনিকা দেখে তার বড় জা শাড়ির আঁচলের মধ্যে ড্রাই ফ্রুটস লুকিয়ে রেখেছে। আচ্ছা মনিকা, আমি তোকে কিন্তু সব বুঝিয়ে দিয়েছি। আশা করছি এবার তুই পায়েসটা ভালো করে রান্না করে নিতে পারবি। আর আমি একটু আমার ঘরে যাচ্ছি, কেমন? তোর কোনো কিছু প্রয়োজন পড়লে তুই আমাকে ডেকে নিবি আর কৌটোগুলো থেকে অল্প অল্প করে ড্রাই ফ্রুটস নিয়ে নিবি। এই বলে অহনা শাড়ির আঁচলের মধ্যে ড্রাই ফ্রুটস লুকিয়ে নিজের ঘরে নিয়ে চলে যায়। নিজের বড় জাকে এরকম কাণ্ড করতে দেখে মনিকা প্রচন্ড পরিমাণে অবাক হয়। এ বাবা, দিদি এরকম ড্রাই ফ্রুটস লুকিয়ে নিয়ে চলে গেল কেন? না, আমার মনে হয় দিদি নিশ্চয়ই ড্রাই ফ্রুটস খেতে ভালোবাসে, সেই জন্য নিজের মতো করে আলাদা করে নিয়ে চলে গেছে। আমি বেকার উল্টোপাল্টা চিন্তা ভাবনা করছি। এভাবেই মনিকা ব্যাপারটাকে অতটাও পাত্তা দেয় না। আর দেখতে দেখতে এভাবেই 2-4 দিন কাটে। একদিন মনিকা আবার দেখে যে তার বড় জা রান্নাঘর থেকে চিনির প্যাকেট চুরি করে নিজের ঘরে নিয়ে যাচ্ছে। কিন্তু মনিকা বাড়িতে নতুন হওয়ায় তার বড় জাকে সরাসরি ভাবে সে কিছু বলতে চায় না। তবে কিছুদিন পরেই যখন চিনি শেষ হয়ে যায় তখন গায়ত্রী দেবী রমেশ বাবুকে বলে, আরে বাবা, কতবার বলবো বাড়িতে চিনি শেষ হয়ে গেছে, এখন তোমাকে কিভাবে চা করে দেব? বলছি বাড়িতে চিনি নেই, তাও বারে বারে বলছো চা করে দাও। চিনি কিনে নিয়ে এসো, তারপর তোমাকে চা করে দেওয়া হবে। মানে 5-6 দিন আগেই তো 6 প্যাকেট চিনি কিনে এনেছিলাম, এরই মধ্যে 6 প্যাকেট চিনি শেষ হয়ে গেল? এত চিনি দিয়ে কি রান্না করা হচ্ছে বাড়িতে? শ্বশুর মশাইয়ের কথা শুনি তখনই বড় বউ অহনা বলে, আরে বাবা, চিনি কি শুধু শুধু খাওয়ার জিনিস বলুন? আসলে বাড়িতে এখন প্রতিদিনই কিছু না কিছু মিষ্টি খাবার রান্না করা হচ্ছে, তো সেই জন্য চিনিটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আর এমনিও পায়েস কিংবা চাটনি বানাতে একটু বেশিই চিনি লাগে। অহনার কথা শুনে মনিকা খুবই অবাক হয়, কারণ মনিকা খুব ভালো করেই জানে তার বড় জা চিনির প্যাকেট চুরি করে নিজের ঘরে নিয়ে চলে গেছে। আর সেই ব্যাপারটা মনিকা তার পরিবারের কারোর সামনে কিছু বলতে চায় না। আমি ব্যাপারটা কিছু বুঝতে পারছি না, দিদি এরকম ভাবে জিনিসপত্র চুরি করে নিজের ঘরে নিয়ে চলে যাচ্ছে কেন? জিনিসগুলো চুরি করে নিয়ে গিয়ে যাওয়ার পর দিদি কি করছে? সেদিন না হয় ড্রাই ফ্রুটস দিদি খাবে বলে নিয়ে গিয়েছিল, কিন্তু চিনিটা তো আর শুধু শুধু খাওয়ার জিনিস নয়। মনিকা কিছুতেই তার বড় জায়ের জিনিসপত্র চুরি করার কারণ বুঝে উঠতে পারে না। অন্যদিকে অহনা এখন প্রত্যেক দিনই রান্নাঘর থেকে কিছু না কিছু জিনিস চুরি করে নিজের ঘরে নিয়ে যেতে থাকে। মনিকা যেহেতু মাথায় ঘোমটা দিয়ে থাকে তাই অহনা মনে করে মনিকা কোনো কিছুই দেখতে পায় না। কিন্তু মনিকা খুবই চালাকি করে ঘোমটার মধ্যে থেকেই তার বড় জায়ের উপর লক্ষ্য রাখে। মনিকা তার বড় জাকে কখনো চাল ডাল, কখনো মশলাপাতি ইত্যাদি চুরি করে নিজের ঘরে নিয়ে যেতে দেখে। এরকম ভাবেই কিছুদিন কাটে। একদিন, আজকে বাড়িতে কেউ নেই, শুধুমাত্র ছোট বাড়িতে আছে। আজকে আমার কাজটা সেরে ফেলতে হবে। আজকে যেহেতু বাবা মা নেই তাই আমি সহজেই আমার কাজটা করতে পারবো। আর অনেক জিনিসপত্র আমি জমিয়ে ফেলেছি, এত কিছু আর লুকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। এই বলে অহনা একটা বড় ব্যাগ নিয়ে নিজের ঘর থেকে বেরিয়ে পড়ে। আর সে এদিক ওদিক তাকিয়ে ভালোভাবে দেখার পর সেই বড় ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরোতে যাবে, তখনই সেখানে মনিকা চলে আসে। দিদি, তুমি এই ব্যাগটা নিয়ে কোথায় যাচ্ছ? কি আছে তোমার এই ব্যাগের মধ্যে? মনিকাকে দেখে অহনা একটু ঘাবড়ে যায়, তবুও সে চালাকি করে মনিকাকে উত্তর দেয়, আমি একটু টেলার্সে যাচ্ছি। আসলে আমার বেশ কিছু জামা কাপড় জমে আছে, যেগুলো এখন আমার গায়ে ভালো মতো ফিটিংস হচ্ছে না, তাই আমি জামাগুলো নিয়ে টেলার্সে যাচ্ছি আমার সাইজ মতো ফিটিংস করিয়ে নিয়ে আসার জন্য। ওরে বাবা, তাই বলে এত বড় ব্যাগ? এতে তো অনেক জামা কাপড় আছে, তাহলে এত ভারী ব্যাগ তুমি নিয়ে যাবে কিভাবে? চলো দিদি, আমিও তোমার সঙ্গে যাচ্ছি, তাহলে আমি তোমাকে একটু হেল্প করে দিতে পারবো। এই না, একদমই নয়, এখন তুই বাড়ির নতুন বউ, তোকে যেরকম মাথায় 1 মাস পর্যন্ত ঘোমটা দিয়ে থাকতে হবে সেরকমই তুই 1 মাস বাড়ির বাইরে বেরোতে পারবি না, বুঝেছিস? যখন মাথা থেকে তুই ঘোমটা খুলে ফেলতে পারবি তখনই তুই কিন্তু বাড়ির বাইরে বেরোতে পারবি, এটাই আমাদের বাড়ির নিয়ম। আচ্ছা আমি যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। এই বলে অহনা তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর এই দেখে মনিকার প্রচন্ড পরিমাণে সন্দেহ হয়, তাই অহনা বাড়ি থেকে বেরিয়ে গেলে মনিকাও তার বড় জায়ের পিছু করতে শুরু করে। বেশ কিছুক্ষণ মনিকা তার বড় জাকে ফলো করার পর একটা বড় মুদিখানার দোকানে ঢুকতে দেখে। সেই দোকানে গিয়ে অহনা ব্যাগ থেকে বিভিন্ন রকমের রেশনপত্র বের করে, আর তাতে চাল ডাল, মশলা, চিনি আরো অনেক কিছুই ছিল। তাহলে দাদা, আমার টোটাল কত হয়েছে? আপনি সবগুলো ভালো করে ওজন করে দেখে নিন, আজকে কিন্তু আমি অনেক বেশি জিনিস এনেছি।
হ্যাঁ গো দিদি, সব তো দেখে নিয়েছি। তোমার টোটাল 13,000 টাকা হয়েছে। এই নাও তোমার 13,000 টাকা ধরো। 13,000 টাকা পেয়ে অহনা খুবই খুশি হয় আর সে তখনই সেই টাকাটা নিয়ে দোকান থেকে বেরিয়ে যায়। অহনা যাতে মনিকাকে দেখতে না পায় তাই মনিকা তখনই তাড়াতাড়ি করে পাশে একটা জায়গাতে লুকিয়ে পড়ে। আর অহনা সেখান থেকে চলে যাওয়ার পর সেই মুদিখানার দোকানদারের কাছে মনিকা চলে যায়। আচ্ছা দাদা, একটু আগে যে মহিলা আপনার কাছে অনেক জিনিসপত্র বিক্রি করতে এসেছিল না, ওই মহিলা কি আপনার কাছে সবসময় আসে? আর আপনি কি আমাকে বলতে পারবেন ওই জিনিসপত্রগুলো বিক্রি করে টাকাগুলো নিয়ে কি করে, কিংবা কেন এরকম কাজ করে থাকে? আপনি কি কিছু জানেন? কেন করে, কি জন্য করে তা তো আমি আপনাকে কিছু বলতে পারবো না। তবে ওই মহিলা কিছুদিন ছাড়াই আমার দোকানে জিনিসপত্র বিক্রি করতে আসে। আমি জিনিসগুলো একটু কম টাকা দিয়ে কিনে নিই আর কি, এতে করে আমারও লাভ হয়। আপনিও যদি কিছু বিক্রি করতে চান তাহলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। এই শুনে মনিকা সেখান থেকে চলে যায়। মনিকা এবার তার বড় জায়ের চুরি করার ব্যাপারটা নিয়ে ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় পড়ে। কিছু তো একটা কারণ আছে, না হলে দিদি শুধু শুধু বাড়ির জিনিসপত্র চুরি করে এভাবে বাইরে বিক্রি করতে যাবে কেন? দিদি টাকাগুলো নিয়ে কি করে সেটাই তো আমাকে জানতে হবে, কিন্তু আমি জানবো কিভাবে? আমাকে এবার দিদির উপর খুব ভালো মতো নজর রাখতে হবে। দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে। একদিন মনিকা যখন মাথায় ঘোমটা দিয়ে রান্না করছিল তখনই গুটি গুটি পায়ে অহনা রান্নাঘরে আসে। আর অহনা রান্নাঘর থেকে বেশ কিছু পিতল এবং কাঁসার পাত্র নিয়ে নিজের ঘরে চলে যায়। আর মনিকা সেটা তার ঘোমটার মধ্যে থেকে খুব ভালো মতোই দেখতে পায়। মনিকা তখনই তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে, মা দেখুন না, আমাদের রান্নাঘর থেকে পিতল আর কাঁসার বেশ কিছু পাত্র চুরি হয়ে গেছে। আমি যখন এই বাড়িতে এসেছিলাম তখন তো আমাদের রান্নাঘরে অনেক বাসনপত্র ছিল, কিন্তু আপনি একবার রান্নাঘরে গিয়ে দেখবেন চলুন, অনেকগুলো পিতল আর কাঁসার পাত্র কিন্তু এখন নেই। মনিকার মুখে এমন কথা শুনে তার শাশুড়ি মা তখনই রান্নাঘরে ছুটে যায়। হ্যাঁ তাই তো, রান্নাঘর থেকে 6টা বাসন, 3টে বাটি আর 5টা গ্লাস কিন্তু গায়েব হয়ে গেছে। আমাদের বাড়িতে তো পিতল কাঁসার জিনিসপত্রগুলো সেরকম ভাবে ইউজ হয় না, আর কাঁসার জিনিসপত্রগুলো তো এখানেই অনেকদিন ধরে রাখা ছিল, তাহলে জিনিসগুলো গেল কোথায়? এই শুনে অহনা ভয় পেয়ে যায়। আর সে যাতে নিজে ফেঁসে না যায় তাই সে তাদের বাড়ির কাজের মেয়ে শান্তির উপর দোষারোপ করতে শুরু করে দেয়। মা, আমার মনে হচ্ছে আমাদের বাড়ির কাজের মেয়ে শান্তি এই কাজটা করেছে। আমার প্রথম থেকে ওর উপর কিন্তু খুবই সন্দেহ হতো, আর ওকে দেখেও মনে হয় ও কিন্তু ভীষণ লোভী। ওই তো কিছুক্ষণ আগে রান্নাঘর পরিষ্কার করছিল, আমি একদম শিওর শান্তি জিনিসগুলো চুরি করে নিয়ে পালিয়ে গেছে। না না বৌমা, এ তুমি কি বলছো? শান্তি আমাদের বাড়িতে বহু বছর ধরে কাজ করছে, ও যে এরকম করবে বলে আমার তো মনে হয় না, কারণ ও তো খুবই বিশ্বস্ত একজন মহিলা, ও তো আগে কখনো এরকম কাজ করেনি। আরে আপনি কেন বুঝতে পারছেন না মা? আগে হয়তো ওর টাকার কোনো প্রয়োজন পড়েনি, সেই জন্য এরকম করেনি, আর আজকে নিশ্চয়ই ওর টাকার প্রয়োজন পড়েছে, সেই জন্য এরকম চুরি করা শুরু করেছে। আমার তো মনে হয় ওই শান্তিকে কাজ থেকে বের করে দেওয়াই উচিত হবে। আজকে বাসনপত্র চুরি করেছে, অন্যদিন তো কোনো সোনা গহনাও চুরি করতে পারে। মনিকা কিছুতেই শান্তির বিরুদ্ধে এরকম অপবাদ মেনে নিতে পারে না, তাই মনিকা এবার তার বড় জায়ের বিরুদ্ধে একেবারে প্রতিবাদে গর্জে ওঠে। ক্ষমা করবেন মা, আমি কিছুক্ষণের জন্য আমার মাথা থেকে ঘোমটাটা সরাচ্ছি, না হলে আমি কথাগুলো ঠিকমতো বলতে পারবো না। দিদি, তুমি আর কত মিথ্যা কথা বলবে? পিতল কাঁসার পাত্রগুলো শান্তি নয়, বরং তুমি চুরি করেছো, আর যেগুলো এখনো পর্যন্ত তোমার ঘরের আলমারিতেই রাখা আছে। হ্যাঁ মা, আপনার বড় বৌমা আসলে একজন চোর। আমি যেদিন থেকেই বাড়িতে এসেছি সেদিন থেকেই দিদিকে কিছু না কিছু চুরি করতে দেখছি, আর দিদি রান্নাঘরে চাল ডাল মশলাপাতি চুরি করে মুদিখানার দোকানে বিক্রি করে আসে। মনিকার কথা শুনে অহনা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়, আর এমন পরিস্থিতিতে সে কাউকেই কিছু বলতে পারে না। কি দিদি, তুমি কি মনে করেছিলে আমার মাথায় ঘোমটা দেওয়া থাকে বলে আমি কিছুই দেখতে পাই না, তাই তো? তুমি নিজেকে খুব চালাক মনে করো, তাই না? আর আপনারা কেউ ভাববেন না আমি দিদির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছি, কারণ আমার কাছে কিন্তু প্রমাণও আছে। এই যে দেখুন, দিদি মুদিখানার দোকানে রান্নাঘরের জিনিসপত্র বিক্রি করছিল, আর আমি সেটা ভিডিও করেছি। দিদি, আজকে তোমাকে বলতেই হবে তুমি কেন এরকম জঘন্য কাজ করো। আমাকে ক্ষমা করে দাও তোমরা সবাই, আমি আর কখনোই এরকম করব না, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি ভেবেছিলাম আমি একটা দামি আইফোন কিনবো, কিন্তু আমার কাছে আইফোন কেনার টাকা না থাকায় আমি এভাবে জিনিসপত্র চুরি করে টাকা জমাচ্ছিলাম। আমি আজকের পর থেকে আর কখনো এরকম করব না, আমাকে ক্ষমা করে দাও। এভাবে অহনা সকলের সামনে সত্যি কথা স্বীকার করে। অহনাকে সকলে মিলে অনেক অনেক তিরস্কার করলেও সকলে শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেয়, আর অহনা নিজেকে পুরোপুরিভাবে পরিবর্তিত করে নেয়। সে আর কখনোই বাড়ির কোনো জিনিস চুরি করে না।
আর অহনাকে খুশি করার জন্য তার জন্মদিনে বাড়ির সকলে মিলে তাকে একটা আইফোন উপহার দেয়। এভাবেই তারা সকলে হাসি খুশি বসবাস করতে থাকে।